আচ্ছা, মেঘনা লিমিটেডের অনুমোদিত মূলধন 4 লক্ষ টাকা। অনুমোদিত মূলধন যাবে আর্থিক বিবরণে অনুমোদিত মূলধনে প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 40,000 শেয়ারে বিভক্ত। অনুমোদিত মূলধনে গিয়ে লিখবেন হচ্ছে প্রতিটি 10 টাকা মূল্যে 40,000 শেয়ার, আর 2টি ডাবল টান দিয়ে ক্লোজ করে দিতে হবে, এটা যোগে যাবে না। তারপর রেওয়ামিল এন্ট্রি যাবে একবার করে, আর সমন্বয় এন্ট্রি 2বার করে। প্রারম্ভিক মজুত পণ্য যাবে বিক্রিত পণ্যের ব্যয়। আসবাবপত্র স্থায়ী সম্পদে যাবে। সুনাম স্থায়ী সম্পদ সবার উপরে যাবে। শেয়ার মূলধন যাবে ইস্যু বিলিউ আদায়কৃত মূলধনে যাবে। শেয়ার মূলধন যাবে ইস্যু বিলিউ এবং আদায়কৃত মূলধনে যাবে। সংরক্ষিত আয়, এটা প্রারম্ভিক জের 2022 সালের জানুয়ারি 1 তারিখ। সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের সংরক্ষিত আয় বিবরণী সবার উপরে যাবে। ক্রয় বিক্রিত পণ্যের ব্যয় যাবে। বেতন পরিচালন ব্যয় যাবে। প্রাপ্য হিসাব চলতি সম্পদে যাবে। সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল, এটা যাবে হচ্ছে সঞ্চিতি উদ্বৃত্তে যাবে। 6% ঋণপত্র দীর্ঘমেয়াদী দায়ে যাবে, কারণ এটা ক্রেডিট পাশে টাকা দেওয়া আছে। তবে ঋণপত্র আমরা একটা অঙ্ক শিখছিলাম, ডেবিট পাশে টাকা দেওয়া, এটা মানে বিনিয়োগ। আচ্ছা, ঋণপত্রের যে পার্সেন্টেজ দেওয়া আছে 6%, এটা হবে সুদ। ঋণপত্রের সুদ একবার অন্যান্য ব্যয় যাবে আর চলতি দায়ে যাবে। ঋণপত্রের সুদ অন্যান্য ব্যয় যাবে, চলতি দায়ে যাবে। এখন 50,000 টাকার উপরে আগে 6% করব, তারপরে যত হবে ওইটাকে আবার 12 দ্বারা ভাগ 6 দ্বারা গুণ করব, যেহেতু 6 মাসের সুদ ধরতে হবে। আর আয়কর সঞ্চিতি যাবে সংরক্ষিত আয় বিবরণীর যোগে যাবে। আয়কর সঞ্চিতি যাবে সংরক্ষিত আয় বিবরণীর যোগে যাবে। মণিহারি পরিচালন ব্যয় যাবে। বিজ্ঞাপন পরিচালন ব্যয় যাবে। বিক্রয় বিশদ আয় বিবরণী সবার উপরে যাবে। তারপরে প্রদেয় হিসাব চলতি দায়ে যাবে। হাতে নগদ চলতি সম্পদে যাবে। আয়কর সংরক্ষিত আয় বিবরণীর বাদে যাবে। রেওয়ামিল এন্ট্রি শেষ। সমন্বয়ের এন্ট্রি 2বার করে যাবে। সমাপনী মজুত পণ্য 50,000 টাকা। আমরা জানি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের সকল আইটেম যোগ করে তার থেকে বাদ যাবে, চলতি সম্পদে যাবে। তারপরে হচ্ছে বকেয়া বেতন, যার বকেয়া তার সাথে যোগ করবেন। বকেয়া বেতন যার বকেয়া তার সাথে যোগ করবেন। তাহলে বেতনের সাথে একটা কাজের চিহ্ন নিতে হবে। বেতন বকেয়া থাকলে কি করবেন? যার বকেয়া তার সাথে যোগ করবেন, বকেয়া ব্যয় চলতি দায়ে যাবে। আয়কর সঞ্চিতি ধার্য করো, আয়কর সঞ্চিতি রাখতে হবে, বা সমন্বয়ের আয়কর সঞ্চিতি, এগুলো বললে আপনারা আমাদের যে শীট রয়েছে এই শীটের মধ্যে গিয়ে দেখবেন 1 থেকে 5-এর ভিতরে এটা আছে, আয়কর সঞ্চিতি বা সমন্বয়ে নতুন আয়কর সঞ্চিতি। এটা বিশদ আয় বিবরণীর করপূর্ব নিট মুনাফা থেকে বাদ যাবে। বিশদ আয় বিবরণীর করপূর্ব নিট মুনাফা থেকে বাদ যাবে এবং চলতি দায়ে যাবে। সাধারণ সঞ্চিতি 40,000 টাকায় উন্নীত করো, পরিণত করো, রূপান্তর করো। সাধারণ সঞ্চিতি 40,000 টাকায় উন্নীত করো, পরিণত করো, রূপান্তর করো। তাহলে আমাকে খেয়াল করতে হবে আগে সাধারণ সঞ্চিতি কত দেয়া আছে। আগে সাধারণ সঞ্চিতি দেয়া আছে 25,000, এখন বানাতে হবে 40,000। তাহলে কত নেওয়া উচিত? 15,000 টাকা। গুড। তাহলে হচ্ছে যদিও বলা আছে সাধারণ সঞ্চিতি 40,000 টাকায় উন্নীত করো, কিন্তু আমি কাজ করব 15,000 টাকার। কাজ করব কত? 15,000 টাকা। এই সাধারণ সঞ্চিতি তহবিলের স্থানান্তর, সাধারণ সঞ্চিতি তহবিলের স্থানান্তর, এই সমন্বয়টা আছে 1 নম্বরে হিসাব বিজ্ঞান 2য় পত্রের যেই সমন্বয় শীট এটার মধ্যে আছে। যে কোনো তহবিলে স্থানান্তর করলে সংরক্ষিত আয় বিবরণীর বাদে যাবে, আরেকবার হচ্ছে সঞ্চিতি উদ্বৃত্তে যাবে, এবং সাধারণ সঞ্চিতি থাকলে তার সাথে যোগ হবে। যেহেতু সাধারণ সঞ্চিতি আছে তাহলে তার সাথে আমরা কাজের চিহ্ন নিব। তারপরে বলছে শেয়ার মূলধনের উপর 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে। এটার নাম হচ্ছে ঘোষণাকৃত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, প্রদেয় লভ্যাংশ। ঘোষণাকৃত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, প্রদেয় লভ্যাংশ। আমরা জানি ঘোষণাকৃত লভ্যাংশ সংরক্ষিত আয় বিবরণীর বাদে যাবে, চলতি দায়ে যাবে। এর মাধ্যমে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে।